4th ডে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কেটেছে। তার মধ্যে এখানে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাট সিনিক বিউটি দারুণ। এখন আমরা লুও কেভের উদ্দেশ্যে রওনা হচ্ছি। লুও কেভ। আমরা এখন সারপ্রাইজ কেভে এসেছি। প্রচণ্ড 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 ভিড়, দেখতে পাচ্ছ। এখন 700 সিঁড়ি উঠে আমরা যাব, তারপর সেখান থেকে আরও 700 সিঁড়ি ওই পাশে আবার নামবো। তো 700 স্টেপস আপ, 700 স্টেপস ডাউন। আর অবস্থা কী হবে জানি না, বাট ইটস লুকিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং। আমরা কেভের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন আমরা বলছি, বেসিক্যালি আমি নিজে, মা দিদা আসার সাহস করেনি, রীতিমতো চিড়ে চারটা হয়ে যাওয়ার মতো আসতে হচ্ছে। দেখতেই পাচ্ছ সেটা তোমরা। এই এক সাইড করে যেতে হচ্ছে, সামনের জন বাঙালি নয় বলে যেতে পারছে। আমার এই এত বড় ঘুরি নিয়ে এক সাইড করে না গেলে হবে না। আবার একটা নতুন জায়গায় এলাম, অন্য একটা চেম্বারে। এখানে এক একটা চেম্বারে এক এক রকম দৃশ্য, এক এক রকম রয়েছে। দারুণ, ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগে। নিজেকে সেই চাঁদের পাহাড়ের দেব মনে হচ্ছে, চাঁদের পাহাড় আর অ্যামাজনে অভিযানের দেব মনে হচ্ছে। অলরেডি আমি গলদঘর্ম, বৃষ্টিতে আর ঘামে ভিজে গলা বসে গেছে এক প্রকার। বা তাও নিজেকে, ঠিক আছে, রুক্মিণী না হোক, দেব না হোক, অ্যাটলিস্ট চাঁদের পাহাড়ে একটা ছোট্ট প্লটে রয়েছি, এইটুকু তো ফিল হচ্ছেই হচ্ছে। এবং বলা হচ্ছে এখানে নাকি আশেপাশ দিয়ে সাপও যায়, কেয়ারফুল থাকতে। তো সেখানে ব্ল্যাক মাম্বার কথা মনে পড়াটা খুব স্বাভাবিক নয় কি? আচ্ছা, একটা নতুন চেম্বারে এরপরে নিয়ে যাই। একটা নতুন চেম্বার, অসাধারণ সুন্দর। আরে সব কিছুতেই অসাধারণ সুন্দর বলছি, অসাধারণ সুন্দর বলছি, তোমরা বলতেই পারো, বাট কী করবো বলো, সত্যি সুন্দর। 1901 সালে ফ্রেঞ্চ কিছু মহিলারা, পুরুষও নয়, ফ্রেঞ্চ কিছু মহিলারা এই কেভটা বানিয়েছিল। এই কেভটা রাদার ঘুরে 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 বানিয়েছিল। এবং একটা মজার বিষয়, একটা খুব ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমি এই মুহূর্তে ক্লাইম্ব করছি, সেই জন্য আমার হাতটা একটু নড়ছে। চেষ্টা করো তোমরা একটু অ্যাডজাস্ট করার। সিলিংগুলো দেখছো, সিলিংগুলো এরকম কেন বলতে পারবে? সিলিংগুলো এরকম তার কারণ 1901 সালে যখন বানানো হয়েছিল তখন এটা ছোট ছিল, এতটা বড় ছিল না। যখন 1901 সালে ফ্রেঞ্চ মহিলারা বানিয়েছিল, সমুদ্রের ঢেউ যখন আরও উপরে লেভেল উপরে ওঠে, লেভেল উপরে ওঠার জন্য এই স্ট্রাকচারটা তৈরি হয়। এবং তারপর ওয়াটার ড্রপলেটস টপ টপ করে পড়া শুরু হয়, এবং তারপরে ওয়াটার ড্রপলেটসের জন্য ওই আকারটা নেয়। এবং এখন আমরা যাচ্ছি 3rd চেম্বারে। প্রথম দুটো চেম্বার দেখিয়েছি, আর এটা হচ্ছে 3rd চেম্বার। একবার জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন, যাই না জলের আওয়াজটা তোমরা পাচ্ছ কিনা। Team Sun, everybody stay over here. Team Sun, Team Sun. See the ambience. L'hanno illuminato anche di rosso, vedo cartone. হ্যালং বের আশ্চর্য সুন্দর বিউটি। আজকে শেষ দিন এবং শেষ কিছু মুহূর্ত। আচ্ছা, এবার হ্যালং বের বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। আমি এই মুহূর্তে ডেকে রয়েছি ছাদে। হ্যালং বে কথাটার মানে হচ্ছে বেসিক্যালি ড্রাগনস। হ্যালং মানে ড্রাগনস, আর বে মানে তো জানো
যেখানে প্রচুর আইল্যান্ডস রয়েছে, এমন একটা অঞ্চল আইল্যান্ডসে ঘেরা। তো এরা মনে করে এই যে জলটা রয়েছে, এই জলের নিচে এখনও ড্রাগনসরা রয়েছে। এদের বিশ্বাস, যখন চায়না আর ভিয়েতনামের যুদ্ধ লেগেছিল তখন চায়না বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাপোর্ট পেয়েছিল, বাট ভিয়েতনামিজ মানুষজনেরা কোনো অন্য দেশের সাহায্য না নিয়ে এরা প্রে করেছিল, এবং প্রে করে যখন ভগবানের কাছে প্রে করে, ভগবান তখন ড্রাগনসদের পাঠায় এবং ড্রাগনসরা মুখ থেকে আগুন বার করে, এবং সেই জন্য চাইনিজদের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে পেরেছিল ড্রাগনসদের সাহায্যে। এবং সেরকম বেশ কিছু প্রমাণ কেভসে আমরা গতকালকে দেখেছি, যেগুলো অলরেডি তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি। এই হালং বেতে 9,000-এরও উপরে আইল্যান্ডস রয়েছে, টোটাল আইল্যান্ড। এগুলো এক একটা কিন্তু পাহাড়, এগুলো কিন্তু আইল্যান্ড না, এগুলো পাহাড়, বাট আইল্যান্ডই রয়েছে এখানে 9,000-এর উপরে। এবং এই গোটা অঞ্চলটাই কিন্তু ক্রুজ, বোট, এবং যেমন এখন এখানে দেখতে পাচ্ছ একটা ক্রুজ যাচ্ছে, এটা একটা ছোটো মতো ক্রুজ। বড় বড় দামি ক্রুজও আছে, যেরকম আমাদের ইন্ডিয়াতে একটা চেন্নাই এবং একটা মুম্বাই থেকে ছাড়ে, অ্যাজ মাচ আই নো। আই ক্যান বি রং, ইফ আই গেট রং প্লিজ আমাকে কারেক্ট করে দিও। এটা যেমন খুব দামি একটা ক্রুজ, এই ক্রুজটা। তো এক একটা ক্রুজ এক এক রকম, হুইচ ডিপেন্ডস অন প্যাকেজ। এবং এই যে এই জিনিসটা, আমি জানি না তোমরা খেয়াল করতে পারছো কি না, এই পার্টিকুলার জিনিসটা, এই জিনিসটা, এইটা কিন্তু চেকপোস্ট। আমাদের যেরকম চেকপোস্ট থাকে গাড়ির স্পিড মাপার জন্য, এগুলো এখানে চেকপোস্ট। যে কোনো ক্রুজ যখন তার পাশ দিয়ে যাচ্ছে, তার স্পিড প্রপার আছে কি না, মেনটেনেন্স প্রপার হচ্ছে কি না, সেগুলো দেখায়, নাহলে এখানে অ্যালার্ম বাজে, এখানকার চেকপোস্ট। তো এই সুন্দর বিউটি শেষ কিছু মুহূর্ত। এরপরে আমরা এখান থেকে চলে যাব হ্যানয়, এবং হ্যানয় থেকে আজকে রাতের ট্রেন ধরে আমরা চলে যাব দংহয়। একদম নতুন একটা অন্য সিটি, অন্যরকম একটা আমেজ। দংহয় যাব, দংহয় থেকে আবার বাদবাকি বিভিন্ন অঞ্চলে যাব। এই দেখো একটা স্পিড বোটও যাচ্ছে, স্পিড বোটে করে কালকে এরা কিংকং আইল্যান্ডে গেছে। ও আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, না করলে হবেই না। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন আমাদের ক্রুজটা দাঁড়িয়ে আছে আর এইগুলো পাস করছে, এই জায়গাটা খুব সুন্দর। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিংকং কিন্তু শ্যুট হয়েছিল এখানকারই একটা আইল্যান্ডে। সেখানে গতকালকে বেশ কিছু মানুষজনেরা এক্সট্রা ডলার্স পে করে গেছে, আমি আলাদা করে যাইনি। $15 পে করে কিংকং আইল্যান্ড অনেকেই দেখতে গেছিলো, 6 জন গেছিলো ফ্রম আওয়ার গ্রুপ, অনেকেই যায়নি। কিংকং পুরো শুটিংটাই এই হালং বে আইল্যান্ডসগুলোর মধ্যে বিভিন্ন আলাদা আলাদা অঞ্চলে হয়েছে, এবং পার্টিকুলার একটা আইল্যান্ডে সবথেকে বেশি করে মানে ম্যাক্সিমাম 60% শুটিং হয়েছে একটা আইল্যান্ডে, আর বাকি আইল্যান্ড মিলিয়ে ঝুলিয়ে শুটিং হয়েছে। সো ইটস really a very pretty place, very beautiful. যারা তোমরা ভিয়েতনামে আসার প্ল্যান করছো আমার ভ্লগ দেখে বা না দেখে, যদি কখনো দেখো, নিশ্চয়ই হ্যালং বেটাকে নিজের বাকেট লিস্টের একটা খুব সুন্দর মেইন পয়েন্ট হিসেবে রেখে দেবে। ওকে, এরপরে নেক্সট ক্লিপে দেখা হচ্ছে ডাইরেক্টলি when we will lead towards Hanoi again, এবং সেখান থেকে রাতের ট্রেনে দংহয়।